খাবি না? খাও খাও, মাথাটা ঠান্ডা কর। কিছু কবি ক তারপরে আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারের আজকের আয়োজনে আমরা চলে আসছি ফরিদপুর সদরে। দর্শক দেখতে পাচ্ছেন আমার চারপাশে উৎসুক জনতার ভিড়। এত জনতা একত্রিত হয়েছে কেন জানেন? তার কারণ হচ্ছে আমার পাশে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির পাহাড়ের মতো একটা গরু। সুবহানাল্লাহ, দেখতে পাচ্ছেন এটা বলা হচ্ছে যে ফরিদপুর জেলার সবচেয়ে বড় গরু। দর্শক এই সুন্দর গরুটা, তার একটা সুন্দর নামও আছে। আমরা আপনাদেরকে একে একে কিন্তু সব জানাবো। দেখি বাবারা সামনে আসো, আসো আসো আসো। দেখতে পাচ্ছেন যে এই ছোট ছোট বাবুগুলো, আসো তুমি আসো আসো। হ্যাঁ, তারাও কিন্তু সেই সুদূর ঢাকা থেকে চলে আসছে এই গরু দেখার জন্য। গরুর মালিকই বলতে পারেন। তোমার নাম কি? আমার নাম এহসান। এহসান, তোমার নাম কি? বলো, এদিকে বলো তোমার নাম। আমার নাম মোহাম্মদ জুবাইর হাসান। জুবাইর হাসান। এই গরু কার? এই গরু আমার আর আমার বাবার। তোমার আর তোমার বাবার? আমার ফুল ফ্যামিলির। ফুল ফ্যামিলির গরু। এই গরুর নাম কি? এই গরুর নাম হলো রাজা বাবু। রাজা বাবু কে রেখেছে নাম? রাজা বাবুটা আমার বাবা, আমরা সবাই মিলেই রেখেছি। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে নাম রাখছো? নাম রাখার সময় এটাকে আকিকা দিছিলা, খাওয়াইছিলা মানুষকে? এটা সঠিক বলতে পারবো হ্যাঁ, না। এটা তো মিস করে ফেলছো। এটা আমার বাবাই সঠিক বলতে পারে। তোমার বাবাকে তো এটা আমি জিজ্ঞাসা করব, আমি ভুলে গেলে তুমি মনে করাই দিবা, ঠিক আছে? তো এই যে এত বড় গরুটা, এই গরুটার নাম বাবু কেন? বাবু তো হবে ছোটখাটো জিনিস, তাই না? বাবু আমরা আদর করে রাখছি যাতে ওকে শুনতে খুব কিউট লাগে। ও না, ঠিক আছে। ওই যে সাদেক হোসেন খোকা বুড়ো হয়ে যাওয়ার পর ওর মা ওরে খোকাই বলতো, বিষয়টা এরকম হয়ে গেছে, তাই না? আদরের জিনিস, সেজন্য সে এখনো বাবু তোমার কাছে। তো এই যে গরুটা, এটার পাশে কি তুমি দাঁড়াতে পারো? এটা তো তোমার কাছ থেকে অনেক উঁচু, অনেক উঁচু, তাই না? থাক, কাছে যাই না, ওর অনেক রাগ আর কি। মানে স্বাভাবিক অবস্থা আনতে 1 ঘন্টা লাগিয়ে গেছে। তুমি তোমার চশমাটা কখনো ট্রাই করছো ওকে পড়ানোর? পড়াইও দিবে তো। ও তাহলে ফিট হবে না। ওর ফিট হবে না, এটা না, ছোট হবে। মাশাআল্লাহ। এই গরুটার ওজন কত? 1350 কেজির কাছে। 1350 কেজি ওজন? মা, কে বলছে এত এত ওজন? আমি যে যারা পালে এদের কাছে শুনেছি। ওদের কাছ থেকে শুনেছো তুমি, না? ওকে, তোমার বাবা কোথায়? এই যে আমার বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম পরিচয়টা দিবেন। আমার নাম হচ্ছে এনামুল করিম জুয়েল। আমি সিপি গ্রুপে জব করি, সিপি বাংলাদেশের সাপ্লাই চেইন হেড। আমার বাড়ি ফরিদপুরে, থাকি ঢাকাতে। আমরা তো আমাদের খামারে সিবি খাওয়াই, আমাদের একটু ডিসকাউন্ট করে দিন মাঝে মাঝে। হ্যাঁ অবশ্যই, আমরা তো খামারি দিয়েই কাজ। তো আমি আমার এই ফরিদপুরে এখানকার প্রান্তিক যারা প্রান্তিক চাষি যারা, এটা হচ্ছে নর্থ চ্যানেল ইউনিয়নের একটা চর এরিয়া। গ্রামের নাম হচ্ছে নূরমণ্ডল ডাঙ্গি। এখানে আরও অনেক এরিয়া আছে যেটা নদীর হুদুর চর। এখানে প্রচুর সম্ভাবনাময় এলাকা। এখানে প্রচুর, আমরা যদি এখানে আমি কয়েক বছর ধরে কাজ করতেছি। এখানে ভুট্টা চাষে ডেভেলপমেন্ট, আরও কৃষকদের নিয়ে আমি অনেক কাজ করতেছি। তো এটা আমি 2007 সাল থেকে এই চর অঞ্চল, মানিকগঞ্জ, ফরিদপুর, আরও চর অঞ্চল নিয়ে কাজ করতেছি। এই চরে কৃষকরা কীভাবে ডেভেলপমেন্ট হইতে পারে। তো আমি এদেরকে ফ্রি বীজ দেওয়া থেকে শুরু করে এদেরকে ভুট্টা চাষিতে উদ্যোগে, এখানে প্রচুর জমি আছে যাদের জমিগুলো পরিত্যক্ত পড়ে থাকতো, সেই জমিগুলোকে ইউটিলাইজেশন করে তারা এই ভুট্টা চাষে খরচ কম। এই কারণে ভুট্টা চাষের সাথে পাশাপাশি আমি আমার পক্ষ থেকে কিছু ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে থাকি, বাছুর কিনে দিয়ে থাকি, ছোট ছোট গরু দিয়ে থাকি। এই গরু দিয়ে থাকলে কৃষকরা খুব গরিব মানুষ খুব উপকৃত হয়। বর্গা যেটা বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি বিভিন্ন দেশের প্রান্ত থেকে অল্প দাম ছোট ছোট বাছুর কিনে এনে আমি ওনাদেরকে দেই। ওনারা পালন টালন করে, ওনাদের মতো ওনারা চললো, বাছুর হলো, দুধ হলো, আরও এরকম আস্তে আস্তে ডেভেলপ করতেছে এবং ভুট্টা চাষ তারা ব্যাপক স্বাবলম্বী হচ্ছে। আমি আমার পক্ষ থেকে এটা করতেছি।
এখানে যে গরুটা দেখতেছেন এটাও আমাদের এক প্রান্তিক চাষিকে দেওয়া ছিল, তার নাম হচ্ছে মিজান ভাই। উনি ওনার কাছে বেশ কয়েকটা গরু আছে, তার মধ্যে এটা উনি অনেক কষ্ট করে লালন পালন করছে। একদম ঘাস, ন্যাচারাল ঘাস, এখানে মাঠে প্রচুর ভুট্টা হয়, প্রচুর সবুজ ঘাস হয়, ওই ঘাস খাওয়াই উনি অনেক কষ্ট করছে। গরুটা যে এত বড় হবে আমি নিজেও বিশ্বাস করিনি। বাচ্চাটা ছিল ফিজিয়ান বাছুর, তো খুব মানে আমিও অবাক হয়ে গেছি। আমাদের মিজান ভাই অনেক কষ্ট করছে, ওনার বাবা এরা সবাই অনেক কষ্ট করছে গরুটার পিছনে। তো আমি মাঝে মাঝে এসে দিচ্ছি, সবসময় সাপোর্ট দিচ্ছি। আমার এখানে লাইভ স্টক, ফরিদপুর লাইভ স্টকও সবসময় সাপোর্ট দিচ্ছে। তো এই হলো আমার মানে ফরিদপুরের জন্য করণীয়। আমি যেন আস্তে আস্তে আরও করতে পারি, যে ফরিদপুরের চর এলাকার গরিব মানুষকে যেন আরও স্বাবলম্বী হতে পারে। আচ্ছা, আপনি তো যেহেতু সিপি নিয়ে কাজ করতেছেন, সুতরাং সারা বাংলাদেশে এই ধরনের বড় বড় গরু দেখে আপনি অভ্যস্ত, অনেক দেখেছেন আপনি, তাই না? কিন্তু আসলে এত বড় সাইজের গরু মানে কেমন নজরে পড়ছে আপনার? হ্যাঁ, আমি সিপিতে জব করি, বাট আমার গরু সিপির 1 কেজি ফিড খায়নি। আমার গরুতে কোনো ফিড খাওয়াই নাই। মানে এই চর অঞ্চলে ফিড খাওয়ানোর প্রয়োজন নেই। এখানে অনেক কৃষক আছে যারা এখানে অনেক খামার এসে, ওনার কাছে গরু আছে, উনি ফিড খাওয়ায় না। এখানে ফিড খাওয়ানো দরকার না, প্রচুর ঘাস, প্রচুর সামান্য কিছু দানাদার খাবার খাওয়াতে হয়, কিছু ভুসি টুসি খাওয়াতে হয়। কিন্তু এখানকার গরু, এই যে গরুটা একদম দেখতেছেন, গরুটার বডি ফিগার একদম সে সবুজ ঘাসের উপরে। 2 ঘন্টা হয়ে গেছে, গরু এখনো শান্ত হইতেছে না, গরু এতটা তেজি গরু। হ্যাঁ, গরুটা আসলে মানে অনেক লোক দেখেছে, আমরা মানে এই ভিতর থেকে বের করছে। আসলে ছোট্ট ঘরে, কুড়ে ঘরের মধ্যেই গরুটা থাকে অনেক জায়গায়। হ্যাঁ, আমাদের এই ঘরে কোনো অনেক উন্নত ঘর না, তো এই ঘরগুলোর মধ্যে তারা কষ্ট করে পালে গরুগুলা। তাই এরকমভাবে যদি আরও সবাই উদ্যোগ নিয়ে আসে, তাহলে কিন্তু অনেক সম্ভাবনাময়। সরকারও অনেক সহযোগিতা করতেছে, মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে খুবই, আমাদের প্রাণী সম্পদ মন্ত্রী, আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয় এই ব্যাপারে খুবই গত কয়েক বছর ধরে আপনারা দেখতেছেন যে আমাদের বাংলাদেশে গরুর উৎপাদন ব্যাপক হারে বাড়তেছে। সরকার জনগণকে পশু ফ্রি দিতেছে এবং খাবারও দিতেছে, সহযোগিতা করতেছে। তাই এই উদ্যোগ আরও আস্তে আস্তে ডেভেলপ করবে ইনশাল্লাহ। তো আমাদের এই প্রান্তিক চাষি, ওনার কাছে আপনি জিজ্ঞেস করতে পারেন। আপনি একটু আসেন, আপনার নাম পরিচয়টা বলুন। মোহাম্মদ মিজানুর ব্যাপারী। আচ্ছা, মিজানুল ব্যাপারী। মিজান ভাই, আপনি মূলত করেন কি? আমি কৃষি কাজ করি। কৃষি কাজ করেন? কি কৃষি কাজ করেন? কৃষি কাজ করি ভুট্টা, পেঁয়াজ, রসুন, পাট, ধান। আচ্ছা, তারপর আপনার এই যে গরু পালি। আচ্ছা, এই যে ভাই যে আপনাদের এলাকার মধ্যে মনে করেন যে আপনার মতো কৃষক যারা আছে সবাইকে 1টা 2টা 3টা করে গরু লালন পালনের জন্য দিচ্ছে, এটা আপনাদের এলাকার কৃষকদের জন্য কতটা আর্থিকভাবে আপনারা কতটা লাভবান হচ্ছেন? অনেক লাভবান হচ্ছে। আমরা অনেক খাবার কম লাগে, ঘাস আছে, এমনি গরুটা খাওয়াইছি, শুধু খাইছি ফল ছোলা খাওয়াইছি, আর এমনি মাঠের ঘাস খাওয়াইছি। আচ্ছা, এই যে এখন এই গরুটা আপনি পালছেন এত কষ্ট করে, এত মানুষ চলে আসছে আপনার বাড়িতে, আমার মনে হয় কোনো আপনার ছেলের বিয়ে দিলে এদেরকে দাওয়াত করে আনতে হইতো, তাও এক ফ্যামিলি থেকে একজনের বেশি আসতো না। অনেক বড় চলে আসছে, অনেক বড় গরু, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগতেছে। অনেক বড় গরু এলাকায় নাই। ফরিদপুর সদর থানা আমার মনে হয় একটাই, এটাই সবচেয়ে বড় গরু আমার জানা মতো আর কি। মাশাআল্লাহ। ভাইজান, এটার ওয়েট কত হবে? আমরা আসলে ওয়েট মাপি নাই, তবে আমি গত বছর ওয়েট মাপাইছিলাম, তখন 1000 কেজির উপরে ছিল। গত বছর এখন 1150 কেজি, 1150 কেজি, 1200 কেজির মতো। গত বছর 1067 কেজি স্কেলে ছিল, এই বছর তাহলে হয়তো 1150 কেজি, 1200 কেজি এরকম হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমি যেটা জানি সেটা হচ্ছে, গত বছর আমি যেটা জানতে পারছি আপনার এই গরুটা 9 লাখ টাকা পর্যন্ত প্রাইস উঠছিল, আপনি তারপরেও সেল করেন নাই। আসলে গরুটা তখনও বাচ্চা ছিল আমার কাছে মনে হয়, কারণ আমি গরুটা গ্রোথ আসলে এখন ওরা আরো করা যাবে, কিন্তু তখন গরুটা তখন এক দাঁত ছিল। হ্যাঁ, এখন দাঁত এসে, এখন ওই কারণে তো আমরা ছাড়ি নাই। তা ভাবছে আমাদের কৃষকের ইচ্ছা, সে কষ্ট করছে, মানে সেও চাইছে এটা শেষ পর্যন্ত দেখতে। হ্যাঁ, সে চাইছে, সে বলছে স্যার আরো দেখি, আরো সামনের বার দেখি আরেকটু বড় করে আরো ভালো প্রাইস পাওয়া যায় কিনা। আচ্ছা, এবছর এটা আস্কিং প্রাইস কত নির্ধারণ করা হয়েছে? এবছর ওনার ইচ্ছা 15 লাখ টাকা আস্কিং প্রাইস, এর মধ্যে আলোচনার সুযোগ থাকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যদি কেউ আপনার গরুটা দেখতে চায়, সে কিভাবে আসবে? বা মানে সে একবারে ফরিদপুর নেমে যদি গরু দেখতে চায়, ফরিদপুর নেমে মমিনখাট এসে নুরমণ্ডলের গ্রাম মিজান ব্যাপারী বললে
বা এরকম চলে আসবে এখানে। আচ্ছা চাচা অনেকক্ষণ যাবত সাইড থেকে কথা বলতেছেন, একটু সামনে আসেন চাচা। আসেন আসেন আসেন, এখানে আসেন। আপনার নাম কি? মোহাম্মদ সাহেব আলী ব্যাপারী। আপনার বয়স কত? আমার বয়স হলো 74 বছর। 74 বছর। আপনার 74 বছর বয়সে জীবনে এরকম কয়টা গরু দেখছেন? এরকম গরু আমি দেখিনি। 74 বছর জীবনে একটা গরু দেখলাম না, তাহলে তো আপনার চেয়ে আমি অনেক সফল মানুষ। তার কারণ হচ্ছে আমি আমার জীবনে দেখে ফেলছি। আমি দেখিনি, এই তো ফার্স্টে আমি দেখছি, এটাই এসে বড় গরু আর আমি দেখিনি। এই যে এত বড় গরু আপনার বাড়িতে কেমন লাগে আপনার কাছে? আমার কাছে খুব আনন্দ লাগতেছে, এটাই তো আমি পালছি আল্লাহর মতে। আচ্ছা ভাইজান আবার একটু আসেন তো আপনি, আপনাকে দুইটা কথা বলি। আপনার বাড়িতে ঢুকে আমি মানে প্রথমে খুব অবাক হয়েছি, সেটা হচ্ছে আপনি এরকম একটা খোলামেলা ঘরের মধ্যে এত বড় গরু পালতেছেন, 15 লক্ষ টাকা দাম চাচ্ছেন, মানে এত বড় একটা সম্পদ আপনি এই ভাঙা ঘরের মধ্যে পালতেছেন। আপনার কখনো ভয় করে নাই যে যদি চুরি নিয়ে যায়? না না, আমাকে শরীর ভয় না, আমাকে জায়গা আমাকে নিরাপদ, আমাকে নর্সিনাল নিন, কোনো সন্ত্রাস নাই। আচ্ছা, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, চোর মুক্ত। চোর মুক্ত সবই। মসজিদে জুতো চুরি হয়? না না না, জুতো চুরি হয় না না? না না। মাশাআল্লাহ, খুব ভালো। তার মানে হচ্ছে আপনি মানে একবারে স্বাধীনভাবে গরু পালছেন? সবাই স্বাধীনভাবে পালছি। দেন সবার ঘরে কোনো দরজা লাগে না, আমাকে হ্যাঁ গেটে লাগার লাগে না। এটা কিন্তু খুব ভালো একটা বিষয়, তাই না? আমি কিন্তু অবাক হইছি যে এত বড় একটা গরু এইভাবে পালতেছে। যে আমাদের ফরিদপুরে এদিকে এই জিনিসটা নাই, চোর নাই। আমাদের ভুট্টা গাছ, মাঠের মধ্যে ভুট্টা কাটা হচ্ছে, মাঠের মধ্যে শুকানো হচ্ছে, ফেলে দিয়ে রেখে আসা হচ্ছে, পরের দিন গিয়ে আবার নাড়া হচ্ছে। এদিকে মানুষ খুব ভালো, এই কৃষকরা খুবই ভালো, তাদের মন মানসিকতাও খুব ভালো। আমি খুবই হ্যাপি ওনাদের সাথে কাজ করতে পেরে। আচ্ছা আমরা একটু এলাকার কয়েকজনের সাথে একটু কথা বলি, যেমন এই যে ভাইজানের সাথে কথা বলি। আপনাদের এলাকায় আপনাদের চোখের সামনে গরুটা লালন পালন হয়েছে, যেহেতু অনেক বড় একটা গরু, গত বছর একটা আলোড়ন সৃষ্টি করছিল, সেহেতু এটা সম্পর্কে আপনার জানার কথা। আপনার কাছে কি মনে হয় গরুটা আসলে কিভাবে লালন পালন করছে? কোনো অসৎ উপায় অবলম্বন করেছিল? না না না, এই গরুটা এখন তো যত্নের সাথে, আদরের সাথে, ন্যাচারালি ঘাস টাস খাওয়াই ওরা পালছে। আচ্ছা, এখন এই মাস 3 ধরে ছোলা টোলা একটু বেশি খাওয়ায়, কিন্তু এটা ঘাসের উপরে এইভাবে হয়েছে। ঘাসকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এটা একটা গড গিফটেড জিনিস। আমি দেখিনি এত বড় গরু। তার পাশাপাশি তারও শ্রম ছিল। হ্যাঁ অবশ্যই তার শ্রম ছিল, অবশ্যই এই পর্যন্ত নিয়ে আসতে তার অনেক শ্রম গেছে না, অবশ্যই শ্রম ছিল। আপনার কাছে কেমন লাগতেছে? আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন মির্জা। আমি এই এলাকার মাঝে মাঝে গরু আসে দেখা যায়, আমারই দায়িত্বে আছে, আমাদের ভাই, আমরা নিজস্ব ফার্মে এই গরুটা দিছি। মানে আগেতেও ভাই যে আমাদের এই গরু আবাদ করার জন্য বা বরগাছ পালার জন্য খুব করছে, মেহনত করছে, এবং আমাদের এই ফার্মের থেকে অনেক গরু আছে এর ভিতরে। তো সবচেয়ে উন্নত আপনার এই গরুটাই সবচেয়ে উন্নত গরু, এবং এই গরুটা আপনার দেখলে শুনতি যে এমনই আমাদের ফরিদপুরের ভিতরে এই ধরনের দামি গরু বা এত উন্নত গরু, এত ওয়েট গরু নেই। কেন আপনার এখানে যে খামার আছে, ওই খামারে মোটামুটি কতগুলো গরু আছে? আসলে আমাদের খামার বলতে আমাদের আসলে ওরকম কোনো মডেল খামার নাই। আমি আসলে এই কৃষকের ঘরে ঘরে এরকম ছোট্ট করে ঘর উঠাই দেওয়ার কাজ, টিন দিয়ে সুন্দর করে ওনার ঘর, উনি একজন এরকম 3-4টা গরু বাছুর দিছিলাম, সেই বাছুরগুলাকে উনি বড় করেছে, ব্যাপক করেছে, ওনার কাছ থেকে বাছুর নিয়েছে। তো এরকম প্রত্যেকটা মহিলা, এখানে আরও মহিলা আছে, ওনাদেরকেও দেওয়া আছে 1-2টা করে। ছাগলও দেওয়া আছে। ছাগল এখন প্রায় আমি দিয়েছিলাম 8-10টা ছাগল, এখন ছাগল হয়ে গেছে প্রায় 50-60টা। তো এখন গরু হয়ে গেছে অনেকের আছে। আমাদের এরকম প্রচুর প্রায় 150 ফার্মারের ঘরে গরু আছে। তো 2-3টা করে 4টা করে এরকম আছে দেশি গরু। হ্যাঁ, এরা পালতেছে, এরাই সেল করবে, এরাই করবে সব কিছু। এরা যা আমাকে দেয়, গরুর দাম যেটা রাখে, এরা যেন স্বাবলম্বী হয়। বাট এটা আমার কাছে ভালো লাগে। দর্শক, জুয়েল ভাই কিন্তু একজন মডেল। তার কারণ হচ্ছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে আপনিও আপনার নিজ এলাকায় যাদের একটু সমর্থ আছে, আল্লাহ যদি কখনো আমাকে সমর্থ দেয় আমিও কাজটা করবো। আমার কাছে খুবই ভালো লাগছে যে উনি ওনার এলাকায় হয়তোবা উনি কাউকে দিতে পারতো, টাকা দিতে পারতো, সাহায্য করতে পারতো, টাকাটা সাময়িকভাবে খরচ করে ফেলে শেষ হয়ে যেত, কিন্তু না, অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়ার জন্য একটা রাস্তা খুঁজে দেওয়া, এটা কিন্তু অনেক বড় একটা কাজ। যে একজন কৃষককে 2টা গরু দিল, সেই 2টা গরু লালন পালন করলো, করার পরে সে লাভবান হলো, আবার দিল, আস্তে আস্তে এটা সংখ্যায় বাড়তে থাকলো। ঠিক আছে, তো আমরা কিন্তু আমাদের নিজ নিজ এলাকায় সবাই যদি এরকম 1-2 করে দাঁড়াই, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের প্রত্যেকটা এলাকায় কিন্তু অর্থনৈতিকভাবে লাভবান হবে। দর্শক, আমরা মোটামুটি অনেকের কথা শুনেছি। এখানে আসলে কথা শোনার জন্য আরও অনেক লোক অপেক্ষা করতেছে, কিন্তু আসলে ভিডিও লম্বা হয়ে যাবে, আমরা খুব বেশি দীর্ঘায়িত করবো না। আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমার পাশে যে গরুটা দেখতে পাচ্ছেন সে হচ্ছে ফরিদপুরের রাজা বাবু।
রাজাবাবু গত বছর সে কোরবানির জন্য রেডি ছিল, কিন্তু যে তাকে লালন পালন করেছে তার ধারণা ছিল বা তার ইচ্ছা ছিল যে এই গরুটা আরও কত বড় হয় আমি একটু দেখবো, সেই জন্য সে আবদার করে আরও একটা বছর লালন পালন করার জন্য। সেই জন্যই আসলে এই বছরটাও তাকে ঘরে রাখা হয়। দর্শক, এই গরুটা গত বছর স্কেলের ওয়েট ছিল 1067 কেজি, এবং এই বছর ধারণা করা হচ্ছে, কেউ ধারণা করতেছে 1150, কেউ ধারণা করতেছে 1300, কেউ ধারণা করতেছে 1400। তা আমি কোনো ধারণার উপরে ডিপেন্ড করতে চাই না, আমি যেটা বলবো সেটা হচ্ছে গরুটা অনেক বড় গরু। আপনারা যারা বড় গরু কোরবানি দেন, যেমন জুয়েল ভাই একজন, আমি প্রথমে বলেছি যে উনি হচ্ছে একজন মডেল, তো উনি যেমন এই কৃষকদের পাশে দাঁড়িয়েছে, আপনারা যারা বড় গরু কোরবানি দেন আপনারাও যদি তাদের পাশে দাঁড়ান তাহলে এই সেক্টরটা কিন্তু আরও অনেক দূরে এগিয়ে যাবে। আমি কিন্তু আমার প্রায় ভিডিওগুলোতে বলি যে আমাদের বাংলাদেশে যে বড় বড় ফার্মগুলো আছে, যারা ব্র্যান্ড ফার্ম, অনেক বড় বড় ফার্ম, আপনি যদি ওই ফার্মগুলোর হিসাব করেন তাহলে দেখা যাবে আমাদের বাংলাদেশে শুধুমাত্র একদিন কোরবানি ঈদে 75 লক্ষ থেকে শুরু করে 1 কোটি গরুর দরকার হয়, কিন্তু সমস্ত ফার্মগুলো যদি আপনি মিলান, ব্র্যান্ড খামারগুলো, বড় খামারগুলো, দেখবেন আপনি 4-5 লাখ গরু হবে। তো বাকি মানে 95% গরু কিন্তু আসে এই ধরনের খামারি যারা প্রান্তিক পর্যায়ে আছে, কৃষক পর্যায়ে আছে, তাদের ঘর থেকে কিন্তু গরুগুলো আসে। তো আপনারা যদি তাদেরকে উদ্বুদ্ধ করেন, তাদের পকেটে যদি 2টা টাকা যায়, তাহলে সামনের বার গরু আরও 2টা বেশি আসবে। সুতরাং তাদেরকে একটু প্রায়োরিটি দেওয়া উচিত। আমরা এই বড় গরু কেনার ক্ষেত্রে প্রান্তিক খামারিদেরকে একটু সহযোগিতা করব, যদিও একটু দূরে, আমার মনে হয় এখন আর দূরে না, পদ্মা সেতু হয়ে গেছে, এক ড্রাইভে চলে আসা যায়, 2 ঘন্টা সময় লাগে না। তা আপনারা এসে এক নজর দেখবেন, যদি গরুটা কেউ সরাসরি এসে দেখেন তাহলে পছন্দ হবেই। তার কারণ হচ্ছে বড় গরু শুধু বড় হইলে হয় না, তার মধ্যে কিছু ক্যাটাগরি থাকতে হয়। গরুটার মাশাল্লাহ, ওর গর্দান, ওর চেহারা, মানে ওর মাথা, ওর শিং, ওর চোখ, সব কিছুই খুব সুন্দর। আর সবচেয়ে সৌন্দর্য হচ্ছে ওর কিন্তু একটা ডাবল নাভি আছে। তো যাই হোক, আমি আপনাদের সবাইকে বলবো যে গরুটা একবার দেখে যাবেন। উনি এই গরুটার আস্কিং প্রাইস নির্ধারণ করেছে 15 লক্ষ টাকা। তো অ্যাকচুয়ালি প্রাইস কখনোই বিক্রেতা নির্ধারণ করতে পারে না, সে শুধু চাইতে পারে, সে তার চাওয়ার কাজ, সে চাইছে 15 লক্ষ টাকা। আপনি আসবেন, গরু যদি আপনার পছন্দ হয়, প্রাইস নির্ধারণ করে হচ্ছে ক্রেতা, যে গরু কিনবে। আপনার বিবেকে যেটা হবে আপনি সেটা বলবেন, আপনি বললে যেটা যদি বিক্রেতার সাথে যদি অ্যাডজাস্ট হয় তখনই আপনাদের মধ্যে কেনা বেচা হবে, বা সামান্য এখানে কিছু নেগোশিয়েট হবে, হয়তো বা আপনি বলবেন 9 লাখ, সে বলবে 12 লাখ, এরকম একটু নেগোশিয়েট হইতে হইতে একটা পর্যায়ে দাম নির্ধারণ হয়। ঠিক না জুয়েল ভাই? দামাদামি তো আসলে এইভাবেই হয়, কারণ গরু কেনা বেচা তো একদমই হয় না। ঠিক আছে, তো চাইলেই হবে না, মানে হ্যাঁ। তবে যারা আছে বাংলাদেশে, এমন অনেক মহৎ ব্যক্তি আছেন যারা বড় গরু পছন্দ করে, এবং এটাও কৃষকদের জন্য উৎসাহ কাজ হবে যদি কেউ, আসলে শখের ব্যাপার। আপনি কয়েকদিন আগে দেখছেন যে আমাদের ঢাকাতে লাইফ প্রাণী সম্পদ প্রদর্শনীতে একটা গরু বিক্রি হয়েছে 1 কোটি টাকা। হ্যাঁ, দাম চাওয়া হয়েছে। আসলে এটা ওর জাত, ওর ব্যাকগ্রাউন্ড দেখেই আসা হয়েছে, কারণ যারা এগুলা জানে, হিস্ট্রি জানে, যেমন এটার একটা হিস্ট্রি, এটা কিন্তু অরিজিনাল জাত। আপনি কেউ যদি সিমেন্ট করতে চায় এই গরুটা নিয়ে করতে পারে। এরকম অনেক আছে, ভালো ভালো জাতের গরু আছে, একটু খুঁজে বেড়ালেই হয়। আমার কাছে অনুরোধ থাকবে খামারিরা যেন, আমার এরকম প্রান্তিক খামারিরা যেন উপকৃত হয়। আমার সামর্থ্য থাকলে আমি এরকম এত টাকা দিয়ে কিনে নিতাম। তো আমার ইচ্ছে হলো আমি যেটা পাশে দাঁড়ানো, আমি যেটা স্যালারি পাই তার থেকে একটা পার্ট বাছুর কিনলাম। আমার অনেক স্কোপ আছে সারা বাংলাদেশে, আমার সব জায়গায় বিচরণ, যেহেতু আমি কোম্পানির ফার্মারদের সাথে আমার কাজ, যেহেতু আমার ভুট্টা কেনার কাজ, প্রচুর কৃষি কাজ নিয়ে আমার কাজ, এই জন্য আমি বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বাছুর কালেকশন করে এদেরকে দিই। আমাদের চরাঞ্চলে অনেক দেশি গরু যা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায়, খুব টেস্টি আমাদের চরাঞ্চলের গরু। আচ্ছা দর্শক, আমরা ভিডিও শেষ করব, যদিও জুয়েল ভাইয়ের কাছ থেকে শেষ মতামত নেওয়া দরকার ছিল, কিন্তু যেহেতু গরুটা উনি পালছে কষ্ট করে, সেহেতু আমি ওনার কাছ থেকে মন্তব্য জানতে চাচ্ছিলাম। আমরা ভিডিও শেষ করে ফেলবো। আমাদের দর্শকদের জন্য, সারা দেশের মানুষ যারা আপনার এই গরু দেখতেছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? মন থেকে যা বলার ইচ্ছা বলে যায়। জি আলহামদুলিল্লাহ, আমার যে বড় গরুটা দেখছেন, আপনি যদি কারো যদি বড় গরুর প্রয়োজন হয় তাহলে আমার এই গরুটা এসে দেখে যাবেন। আমার যদি এই থেকে যদি আমি ছোটো গরু কিনতাম, পালতাম, যদি অনেক টাকা আমার লাভ হতো, কিন্তু আমার শখ ছিল যে আমার একটা বড় গরুর পালার আশা ছিল, সেজন্য আমি পালছি। যদি আপনার কারো যদি প্রয়োজন মনে করেন তাহলে আসবেন, দেখে যাবেন, ফরিদপুর সদর থানা, ফরিদপুর। ধন্যবাদ আপনাকে। দর্শক, ওনার কথাটা খুবই ইম্পর্টেন্ট কথা, যে এই গরুর দামে উনি যদি ছোট গরু পালতো, আরও 15-20টা গরু পালতে পারতো, এবং সেগুলোতে হয়তো আরও ওনার 2 পয়সা লাভ বেশি হইতো। কিন্তু বড় গরু পালছে, বড় গরু হচ্ছে শখের ব্যাপার, শখ ছিল সেজন্য পালছে। তো যাই হোক, গরু ওনার সামনে আছে, আপনারা আসবেন, গরু দেখবেন, গরু দেখলে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবেই। আপনারা 2 পক্ষ মিলেই দাম নির্ধারণ করবেন। তো সবাইকে দাওয়াত রইল, গরুটা একবার দেখে যাবেন। ধন্যবাদ, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।